নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন ফণীন্দ্রনাথ পালের লেখা সম্পত্তি রক্ষা। রামরামবাবুর যে গ্রামে বাস, সেই গ্রামটি বেশ সমৃদ্ধ। কিছুদিন থেকে ম্যালেরিয়াও গ্রামখানির ওপর কৃপাদৃষ্টি করেননি, কিন্তু স্বইচ্ছায় নয়। গ্রামের লোকে তাকে নানাভাবে উদ্ব্যস্ত করে তুলেছিল। তার প্রিয় বাসভূমি, যেখানে থেকে তিনি বহুদিন থেকে দোর্দণ্ড প্রতাপে সমগ্র গ্রামখানিকে কঠোর পীড়ন করে আসছিলেন, এইবার লোকে তার সহ্য করতে না পেরে মরিয়ার মতো তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে তাঁর সেই প্রিয় বাসভূমির অস্তিত্ব প্রায় লোপ করবার মতো করেছে। গ্রামের চতুর্দিকে ভেতরে বাইরে পাকা কাঁচা নালা নর্দমা কেটে এমনভাবে সুরক্ষিত করে ফেলেছে যে ম্যালেরিয়া আর সে অঞ্চলে ঘেঁষতে সাহস করেননি। দু একবার যে তিনি সেখানে প্রবেশ করবার চেষ্টা করেননি এমন কথা বলতে পারা যায় না, কিন্তু দু চারবার এ নর্দমা সে নর্দমার মধ্যে গড়াগড়ি খেয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে পলায়ন করেছেন। কিছুদিন পরে আবার ফিরে এসে বন জঙ্গলের মধ্যে লুকিয়ে গ্রামখানি আক্রমণ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু এ চেষ্টাও তাঁর ব্যর্থ হয়েছে। গ্রামবাসী নিয়োজিত কুলি মজুরের তীক্ষ্ণ কুঠারের আঘাতে বন জঙ্গলের অস্তিত্ব দেখতে দেখতে লোপ হয়ে গেল। যাক সে কথা। যাঁরা গ্রামখানি ছেড়ে এতদিন শহরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই একে একে গ্রামে ফিরতে লাগলেন এবং সুস্থ দেহে প্রফুল্ল মনে জমি জমা বিষয় সম্পত্তি বৃদ্ধি করবার জন্য নানা কৌশল অবলম্বনে প্রবৃত্ত হলেন। রামরামবাবুর জ্যেষ্ঠ ভ্রাতা কলকাতায় কাজকর্ম করে বহু অর্থ সঞ্চয় করে গিয়েছিলেন। তিনি আয়ের প্রায় সমস্তই গ্রামে বিষয় আশয় জমি জমা ক্রয় করতে ব্যয় করেছিলেন। রামরামবাবু দেশে থেকে বিষয় আশয়ের দেখাশোনা করতেন এবং সেই সুযোগে গ্রামের মোড়ল হয়ে উঠেছিলেন। তাঁর অগ্রজ হররামবাবু ছুটি উপলক্ষে বছরে 2-4 দিন মাত্র দেশে থাকতে পারতেন। অনেকে তাকে কলকাতায় বাড়ি করতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা না করে দেশেই একটি নাতিবৃহৎ চকমিলান দ্বিতল গৃহ প্রস্তুত করেছিলেন। ও তল্লাটে ওরকম গৃহ আর ছিল না বললেও অত্যুক্তি হয় না। হররামবাবু 3 কন্যা ও 1 পুত্র রেখে সজ্ঞানে গঙ্গা লাভ করলেন। কন্যা 3টি বড়, পুত্রটি ছোট। 3 কন্যাই সুপাত্রে পড়েছিল। এক দরিদ্র গৃহস্থের সুলক্ষণা সুন্দরী কন্যার সঙ্গে হররামবাবু তাঁর পুত্রটির বিবাহ দিয়েছিলেন। সেও তাঁর মৃত্যুর প্রায় 7 বছর পূর্বে। অগ্রজের দৌলতে রামরাম বেশ পাকা বিষয়ী হয়ে উঠেছিলেন। তাই দাদার মৃত্যুর পর বছর ঘুরতে না ঘুরতে তিনি দাদার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বাড়িটি পর্যন্ত খাস নিজস্ব করবার জন্য তৎপর হয়ে উঠলেন। তিনি গ্রামের সকলকে বলে বেড়াতেন, দাদা টাকা রোজগারি করে গিয়েছেন, কিন্তু বিষয় সম্পত্তির কি বুঝতেন? এ সমস্তই তো আমার করা। ওই দেশের এই যে বাড়ি ঘর, এও তো আমার বুদ্ধিতে। না হলে তিনি তো কলকাতায় বাড়ি করবার জন্য ঝুঁকেছিলেন। রামরামবাবুর ভ্রাতুষ্পুত্র রতন অত্যন্ত নিরীহ গোবেচারী রকমের। বিষয়বুদ্ধি তার একেবারেই ছিল না। গ্রামের কারো কঠিন পীড়ার সংবাদ পেলে সে রাত জেগে সেবা শুশ্রূষা করত। কেউ বিপদে পড়লে সে সাধ্যমতো অর্থ দিয়ে তার সাহায্য করত। শবদাহ করবার লোকের অভাব হলে সে গিয়ে কাঁধ দিত। বাড়িতে যতক্ষণ থাকত বই পড়ে সময় কাটিয়ে দিত। কাজেই এহেন বিষয়বুদ্ধিহীন, খুঁড়োর ওপর নির্ভরশীল অকর্মণ্য ভ্রাতুষ্পুত্রকে করতলগত করতে পাকা বিষয়ী খুড়ামশায়ের বিশেষ কষ্ট পেতে হল না। একদিন রামরামবাবু গ্রামের আর 5 জন বিশিষ্ট ভদ্রলোককে শুনিয়ে বললেন, দাদা ছিলেন আমার শিবতুল্য, আর তাঁর ছেলে রতন এমন গোল্লায় যাবে এ যে আমার স্বপ্নেরও অগোচর ছিল। এই অল্প সময়ের মধ্যে সে যেরূপ দুর্দান্ত মাতাল হয়ে উঠেছে, তাতে বিষয় সম্পত্তি আর বুঝি রক্ষা করা যায় না।
এই বুড়ো বয়সে আমি আর কত দিক সামলাবো। নরহরিবাবু বললেন, সত্যই তো ভায়া, কোথায় তুমি এখন নিরালা জায়গায় বসে সুস্থ মনে ভগবানের নাম করবে, আর কি নাই আপদ এসে জুটল। বিষয় সম্পত্তি তো তুচ্ছ ছাড়, এই বৃদ্ধ বয়সে কিনা ভগবানের নাম না করে ওই বিষয় সম্পত্তি নিয়ে ডুবে থাকবে। রামরামবাবু আরও গম্ভীর হয়ে বললেন, তুমি যা বলেছ নরহরি ভায়া অতি সত্য, অতি সত্য। কিন্তু কি করব, আমরা পাপী যে, এছাড় বিষয় সম্পত্তির মায়া জেনে শুনেও কাটাতে পারি না। নিজের জন্য আমি এক বিন্দু ভাবি না। আমি কবে কাশিবাসী হতাম, যত ভাবনা আমার এই রতনের জন্য। আহা, সে যে পথে বসবে এ আমার কিছুতেই সহ্য হবে না। পাপে ডুবতে হয় তাও স্বীকার। তারকবাবু একধারে নীরবে বসেছিলেন। এবার তিনি বললেন, দেখো রাম, রতনকে তো আমি ছেলেবেলা থেকে জানি। 1 মাস পূর্বেও তো সে এমন ছিল না। হঠাৎ কি করে মাতাল হয়ে উঠল বলো তো? যাদের সঙ্গে মিশে ও মদ খায় তারা শুনলাম নাকি সম্পর্কে তোমার সম্বন্ধী হয়। রাম হেসে উঠে বললেন, তুমিও যেমন তারক, ওই 5 বেটা মাতাল আমার সম্বন্ধী। তোমায় কথা বলল কে? তারক বললেন, ও পাড়ার ঘোষেদের বাড়ির সকলে ওই কথা বলছিল। তাছাড়া রতন যে তাদের মামা মামা করে ডাকে তা তো আমি নিজেও শুনেছি। রতন তাদের মামা বলে ডাকে? কই, তা তো আমি একদিনও শুনিনি। তুমি দেখছি তারক এখন সেই ছেলে মানুষটি আছো। আরে রাম, এটুকু বোঝো না, ওই মাতালারা যাকে মামা বলে ডাকে তাকেই আবার শালা সম্বন্ধী বলে গাল দেয়। তারক গম্ভীর হয়ে বললেন, তা হবে। যাগে, তা রতনকে ওই দল থেকে ছাড়িয়ে নেবার জন্য তো তোমার চেষ্টা করা উচিত। রাম বললেন, 100 বার। দিন রাত তো আমার কেবল ওই একই চিন্তা, কি করে বিষয় সম্পত্তি রক্ষা পায় আর কি করে রতনের উদ্ধার হয়। কিন্তু ওই 5 বেটা মাতালের সঙ্গে কিছুতেই পেরে উঠছি না। বেটাদের যেরকম সন্ডা মার্কা চেহারা, দেখলেই বুকটা কেঁপে ওঠে। বেটাদের তো একদিন লাঠি নিয়ে তাড়া করেছিলাম, কিন্তু বুঝলে ভায়া, তারা এমনই তাড়া করে আমার দিকে এগিয়ে এলে যে কোনো রকমে পালিয়ে প্রাণ রক্ষা করলাম। আচ্ছা দেখো, তোমাদের যে জন্য ডেকেছিলাম সেই কথাটা আগে বলে নি। ওই দলের মধ্যে এক বেটা রতনের বিষয় সম্পত্তি ফাঁকি দেবার মতলব করেছে। তার কি উপায় বলো দেখি? নরহরি প্রত্যুত্তরে বলল, তুমি ভাইয়া বিষয়ী লোক হয়ে আবার এই কথা জিজ্ঞাসা করছ? তোমার ভাইপোর বিষয় পরে ফাঁকি দিয়ে নেবে আর তুমি চুপ করে বসে থাকবে? আমার পরামর্শ যদি শুনতে চাও, ওই বিষয় সম্পত্তি পরের হাতে যেতে দিও না। তোমার হাতে থাকলে ভাইপো আর পথে বসবে না। দেখো, এই ভাইপোর বিষয় আমি রক্ষা করতে পারি, কিন্তু শেষে তোমরা 5 জনই বলবে ওই খুড়ো ভাইপোর বিষয় ফাঁকি দিলে। অমন অধর্মের কথা শুনতেও আমি রাজি নই। এই রামের দেখছি বুড়ো হয়ে বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছে। কোথায় কে কবে কি বলবে তাই ভেবে অমনি পরের হাতে বিষয় তুলে দেবে আর ভাইপোকে পথে বসাবে। আরে রেখে দাও এমন ধর্ম তোমার শিখে তুলে। বিষয় সম্পত্তি যে পরের হাতে তুলে দিয়ে ভাইপোকে ভাসিয়ে দেবো, এ আমার কুষ্ঠিতে লেখেনি। তবে কথা হচ্ছে, আমি খোলসা হয়ে কাজ করতে চাই, তাই জামাই বাবাজিদের আসতে বলেছি। এখন তাদের আসবার কথা। তাদের সঙ্গে পরামর্শ না করে বিষয় সম্পত্তি সম্বন্ধে কোনোরূপ ব্যবস্থা আমি তো করতে পারি না। তোমাদের সকলের মত কি? তারক বললেন, দেখো রাম, আমি একটা কথা বলতে চাই। বিষয় পরের হাতে তুলে দিতে যাবেই বা কেন, কিংবা নিজেরই বা রাখবার দরকার কি? রতন মদ খাক আর যাই করুক, সে কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে না। সে 5 জন বদলোকের সঙ্গে পড়ে মদ ধরেছে তো ধরুক, কিন্তু আমি জানি তুমি যদি তাকে জোর করে বলো তাহলে সে এখনই ওই সমস্ত বদলোকের সঙ্গ ত্যাগ করে।
রামরাম বিশেষ গম্ভীর হয়ে বললেন, তাহলে তুমি কি বলতে চাও যে আমি তাকে মদ খেতে নিষেধ করিনি? তুমি এখনকার ছেলেদের চেনো না, তারা মনে করে তাদের মতো বুদ্ধিমান আর কেউ নেই। খুড়ো, তাতে আবার বৃদ্ধ, সে বোঝে কি? আমি মদ ছাড়াবার কথা বলতে গিয়ে দুবার অপমানিত হয়েছি, আর আমি সে পথে হাঁটছি না। অন্য কোনো উপায় করতে পারো তো এ দায় হতে আমি উদ্ধার হই। তারক চিন্তা করতে লাগলেন। রতনকে তিনি শিশুকাল থেকে দেখে আসছেন। 10-20টা গ্রাম খুঁজলেও এরকম শান্ত শিষ্ট বিনয়ী সরল ছেলে শতকরা একটা পাওয়া অসম্ভব। তাই রতনকে তিনি সত্যিই ভালোবাসেন। সে যে কুসংসর্গে পড়ে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছে, এতে তিনি অন্তরের মধ্যে সত্যই বেদনা অনুভব করছিলেন। রামরামের দুরভিসন্ধি তাঁর অগোচর ছিল না। ক্রূর বুদ্ধি রামরাম যে ধর্মের মুখোশ এঁটে বাইরে তিলকচন্দনের ফোঁটা কেটে অন্যের চোখে ধুলো দিয়ে রতনের মতো ভ্রাতুষ্পুত্রের সমস্ত বিষয় সম্পত্তি গ্রাস করবার রীতিমতো আয়োজন করছেন, এ তারকের বুঝতে বাকি রইল না। বকধার্মিক রামরামের গ্রাস থেকে রতনকে উদ্ধার করা দুরূহ ব্যাপার হলেও চেষ্টা করা কর্তব্য বিবেচনা করে তারক বললেন, তাই তো ভাবছিলাম রামরাম, রতনকে কি করে ফেরানো যায়। দেখো, তুমি যদি বলো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। যতদূর জানি আমার বিশ্বাস সে আমার কথা ঠেলবে না। দোষ দেখিয়ে দিলে সে দেখতে জানে। রামরাম বিব্রত হয়ে পড়লেন। এর উত্তর তিনি কি দেবেন? একজন যদি চেষ্টা করতে চায়, কি বলে তিনি বাধা প্রদান করবেন? তিনি ভাবতে লাগলেন। এমন সময় নরহরি বলে উঠলেন, তুমিও যেমন তারক, আর নিজের খেয়ে কে পরের মোষ তাড়াতে যায়। খুড়ো ভাইপোয় যা হয় করুক, তুমি আমি কেন তাদের মাঝখানে দাঁড়াতে যাই? রতন তো আর নাবালক নয়, আর বোকাও নয়। সে যদি জেনে শুনে মদ খেয়ে নিজের সর্বনাশ করতে চায়, তুমি আমি কেন গায়ে মানে না আপনি মোড়ল হতে চাই? এই তো শুনলে, রামরামের জামাই বাবাজিরা এখনই আসছেন। তাঁরা এসে কি পরামর্শ দেন দেখো। তাঁদের চেয়ে তো আর তুমি রতনের আপনার নও। রামরাম হাঁপ ছেড়ে বাঁচলেন, বললেন, নরহরি, তুমি ঠিক বলেছ। দেখো তারক, তুমিও যে কিছু অন্যায় বলেছ তা নয়। তবে কি না জানো, আমি এটা ইচ্ছা করি নে যে আমাদের এই ঘরের ব্যাপারের মধ্যে পরে এসে হস্তক্ষেপ করে। তারক বাধা দিয়ে বললেন, ব্যাস চুকে গেল হে রামরাম, তোমার যখন ইচ্ছা নয় তখন আমিও আর এ সম্বন্ধে কোনো কথা বলতে আসব না। এতটা আগে ঠিক বুঝতে পারিনি। যাক ও কথা, আর এক কলকে তামাক আনাও, টেনে উঠে যাই। রামরাম হাসতে হাসতে তামাকের হুকুম দিলেন। এমন সময় রতনের বড় ভগ্নিপতি এসে উপস্থিত হলেন। রামরাম মহাসমাদরে তাকে গৃহাভ্যন্তরে নিয়ে গেলেন। পাড়াপড়শিরা ধূমপান শেষ করে স্ব স্থানে প্রস্থান করলেন। রতনের ছোট ভগ্নিপতি ভবেশচন্দ্র রামরামবাবুর নিমন্ত্রণ রক্ষা করে গৃহে ফিরে এসে পত্নী সরোজিনীকে বললেন, তোমার খুড়ো মশাই কেন নিমন্ত্রণ করে পাঠিয়েছিলেন জানো? সরোজিনী ব্যগ্র হয়ে বলল, কেন গো? আমি তো সেই থেকে ভাবছি ব্যাপারখানা কি। খুড়োমশাই হঠাৎ নিমন্ত্রণ করলেন যে? ভবেশ হেসে বললেন, নিমন্ত্রণ শুধু আমার নয়, তোমার আর 2 জামাইবাবুরও ছিল। তাহলে কিসের একটা যজ্ঞ ছিল নিশ্চয়ই। তা কই, আমাদের তো খুড়োমশাই নিমন্ত্রণ করলেন না। একবার দেখা হলে তাকে এ কথা বলতে হবে। আমরা হলাম পর, আমাদের নিয়েই তো তোমাদের সঙ্গে সম্বন্ধ। আর সেই আমরা পড়লাম বাদ, আর তোমাদের হলো নিমন্ত্রণ। বেশ, যা হোক। ভবেশ তেমনি হাসতে হাসতে বললেন, আরে আমাদের সঙ্গে কাজ ছিল, তাই আমাদের খাতির যত্ন। আবার তোমাদের যদি কোনোদিন তার দরকার পড়ে, তোমাদেরও নিমন্ত্রণ হবে। যাক সে কথা। এখন রতনকে কেমন দেখে এলে বলো তো? সত্যিই কি সে বেহেট মাতাল হয়েছে নাকি? ভবেশ অপেক্ষাকৃত গম্ভীর হয়ে বললেন, দেখো, ব্যাপার যা দেখে এলাম সে ভয়ানক। রতন ভালো আছে তো? ভালো কি মন্দ আছে তা বুঝবো কি করে? আমরা যখন সেখানে পৌঁছলাম তখন তো বেশি বেলা নয়।
দেখলাম 3-4 জনকে নিয়ে রতন মদ খেতে বসেছে। আমাদের দেখেও এতটুকু লজ্জাবোধ করলো না, আমাদের সামনেই মদ খেতে লাগলো। তারপর সে কি চিৎকারের ঘটা, তোমায় আর কি বলবো। সরোজিনী আড়ষ্ট স্তব্ধ হয়ে স্বামীর কথাগুলি শুনছিল। তার বুকের মধ্যে দ্রুত স্পন্দন হতে লাগলো। আহা, তাদের কত আদরের ছোট ভাই রতন, তার এই দুর্দশা। সে প্রকাশ্যে বলল, হায় হায়, কে আমার ছোট ভাইয়ের এমন সর্বনাশ করলো? ভবেশ গম্ভীর হয়ে বললেন, কে আবার কার সর্বনাশ করে থাকে? তোমার ভাইটি তো আর কচি খোকা নয় যে আর 5 জনে তার সর্বনাশ করবে। সেই ইচ্ছে করেই নিজের সর্বনাশ করছে। অবশ্য দুঃখ হয়, কিন্তু কোনো মায়া দয়া হয় না। যাক সে কথা, রতনের যা খুশি সে তাই করুক। আমার নিজের কাজ যথেষ্ট, পরের ভাবনা ভাববার আমার সময় নেই। সরোজিনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজ যদি তার পিতামাতা বেঁচে থাকতেন, তাহলে কি তার আদরের ভাইটির এমন সর্বনাশ হয়? সে প্রকাশ্যে বলল, আমরা ছাড়া রতনের আর কে আছে? দেখো, সে বুঝে সুঝে যখন এমন কাজ করছে, তখন আমরা কি করতে পারি? আমাদের নিজেদের ধান্দায় আমরা অস্থির, কে আর পরের খবর নিয়ে বৃথা সময় নষ্ট করে বলো? শোনো, ব্যাপারটা কি দাঁড়িয়েছে। 5 জন ইয়ার নিয়ে মদ খাওয়া তো বিনা পয়সায় চলে না, জলের মতো টাকারও দরকার হয়। তাই তোমার খুড়োমশায়ের কাছে শুনে এলাম, রতন তার স্ত্রীর গহনা, বিষয় সম্পত্তি, এমনকি দরকার হলে বাড়ির অর্ধেক ভাগ পর্যন্ত বিক্রি করবার জন্য প্রস্তুত হয়েছে। সরোজিনীর বক্ষ বিদীর্ণ করে দীর্ঘ নিঃশ্বাস বের হলো। কি সর্বনাশ! রতন একবারে পথে বসতে যাচ্ছে। ভবেশ বললেন, তার আর বড় দেরি নেই। স্ত্রীর গয়নাগুলো সে বেচবার জন্য হাতে করে বসে আছে, কেবল পারেনি তোমার খুড়ো মশাইয়ের জন্য। সরোজিনী আশান্বিত হয়ে বলল, তাহলে খুড়োমশাই তাকে রক্ষা করবেন। ভবেশ বললেন, অত ব্যস্ত হলে চলবে কেন, সব কথা বলতে দাও। গহনা ও বিষয় সম্বন্ধে কি করা যায় তারই পরামর্শ করবার জন্য তোমার খুড়োমশাই আমাদের ডেকে পাঠিয়েছিলেন। তার আন্তরিক ইচ্ছা নয় বাড়ির বউয়ের গয়না পরের হাতে যায়। সে তো খুব ভালো কথা। সরলা আমার বাবার কত আদরের বউ, তার গয়না কেন পরের হাতে যাবে? ভবেশ আর গম্ভীর হয়ে থাকতে পারলেন না, হেসে ফেলে বললেন, না, তোমার সঙ্গে আর পারা গেল না। তোমার খুড়োমশাইয়ের বুদ্ধিশুদ্ধি তোমার মতো প্রখর নয়। তার ইচ্ছেটা কি জানো? গয়নাগুলো তিনি জলের দরে কিনে নিজের সিন্ধুকে পুরে রাখেন, পাছে আমরা পরে তাকে দোষ দিই। তাই আমাদের জানিয়ে এই কাজ করবার মতলবে আমাদের নিমন্ত্রণ করে পাঠিয়েছিলেন। সরোজিনীর পক্ষে একেবারে মুখ বুজে সমস্ত কথা শোনা অসম্ভব। সে বলল, তাতে তোমরা কি বললে? ভবেশ জোর করে মুখের হাসি চেপে সত্যিই গম্ভীর হয়ে বললেন, আমার 2 ভাইরা ভাই সরল ও সাগরবাবু দুজনে স্পষ্ট বললেন, তাঁরা এসব বিষয়ে কোনো কথায় থাকতে চান না। রতনের যা ইচ্ছা হয় সে করুক, খুড়োমশাইও যা ভালো বোঝেন করুন। তাঁরা আত্মীয় কুটুম্বের বিষয় সম্পত্তি সম্বন্ধে ভালো মন্দ কিছু বলতে চান না। সরোজিনী বাধা দিয়ে বলল, আর তুমি কি বললে? ভবেশ বললেন, ও ছাড়া আমারই বা কি বলবার আছে। তবে দেখো, আমার ইচ্ছা গয়নাগুলো আমিই রাখি। একেবারে আধা দামে পাওয়া যাবে এমন দাম ছাড়ি কেন? আমায় তো সবাই অর্থপিশাচ বলেই জানে, আমার তো আর বদনামের কোনো ভয় নেই। আমি স্থির করেছি এমন দাম ছাড়ব না। খুড়োমশাই নিলেও নেবেন, না হয় আমিই নিলাম। তোমার মতটা জানা দরকার, না হলে কালই ও কথা খুড়োমশাইকে জানিয়ে আসতাম। সরোজিনীর মুখখানা এতটুকু হয়ে গেল। তার স্বামী যে সুবিধা পেলে এমন দাও মতো দ্রব্যাদি ও বিষয় সম্পত্তি কিনে থাকেন তা সে জানত। তবে রতনের কোনো দ্রব্যাদি যে তার স্বামী কিনবেন এ কিছুতেই হতে পারে না। তাই প্রকাশ্যে বলল, না না, অমন কাজ তুমি করো না, তাহলে লোকের কাছে মুখ দেখাতে পারবো না। তার চেয়ে তুমি এক কাজ করো, রতনকে ডেকে পাঠাও, তাকে বুঝিয়ে বলো সে কিছুতেই তোমার কথা অমান্য করবে না। তোমার কথা না শুনে
আমি তার হাত ধরে কেঁদে নিষেধ করব, তাহলে সে নিশ্চয়ই মদ ছেড়ে দেবে। সে হবার নয়। তোমার খুড়োমশাই তাকে কিছুতেই এখানে আসতে দেবেন না। তাছাড়া আমারই বা অত দরকার কি? আমি তো আর তোমার খুড়োমশাইয়ের মতো তোমার ভাইয়ের বিষয় সম্পত্তি ফাঁকি দিয়ে নিতে যাচ্ছি না যে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। একজন যদি ইচ্ছে করে জিনিস বিক্রি করে, তা কিনতে আমি কোনো দোষ দেখি না। আমার একটা অভ্যাস তো জানো, সস্তায় জিনিস পেলে আমি কিনে ফেলি। তুমি যাই বলো না কেন, দাও পেলে আমি কিছুতেই ছাড়ি না। সরোজিনী গাঢ় স্বরে বলল, দোহাই তোমার, তুমি ওর মধ্যে যেও না, ও কাজ করো না। ভবেশ একটু চিন্তা করে বললেন, বিষয় সম্পত্তি টাকা কড়ি কি করে করতে হয় তার যখন তুমি কোনো ধার ধারো না, তখন এসব বিষয়ে কোনো কথা বলা তোমার উচিত নয়। তোমাকে এ কথা জানানোই দেখছি অন্যায় হয়েছে। তুমি গোলমাল করে সব মাটি করে না দাও। সরোজিনী স্বামীর দুটি হাত ধরে বলল, আমার মাথার দিব্যি, তুমি ও কাজে যেও না, সকলে ছিছি করবে। রতন, সরলা, দিদিরা সবাই মনে করবে তোমারই জন্য রতন পথে বসেছে। সত্যি বলছি, আমি তাহলে বিষ খেয়ে মরব। ভবেশ বিরক্তি প্রকাশ করে বললেন, দেখো, এই মিথ্যা মিথ্যে গোল বাঁধিও না। বিষয় সম্পত্তি করতে গেলে অত চক্ষু লজ্জা করলে চলে না। চক্ষু লজ্জা করতে গেলে অনেক সময় ঠকতে হয়। তুমি জানোই তো আমায়, ঠকতে আমি কিছুতেই রাজি নই। থাকবে, তোমার সঙ্গে এই বিষয়ে পরামর্শের কোনো দরকার নেই। আমি যা ভালো বুঝবো তা করব। ওসব দিব্যি টিব্বির আমি কোনো ধার ধারি না। সরোজিনী আর কিছু বলল না, আঁচলে চোখ ঢেকে কাঁদতে লাগলো এবং বারবার ভগবানকে ডেকে বলতে লাগলো, স্বামীরে মতিগতি ফিরিয়ে দাও ঠাকুর। ভবেশও খানিকক্ষণ নীরবে দণ্ডায়মান থেকে অন্যত্র চলে গেলেন। এই ব্যাপারের পর প্রায় মাসখানেক অতিবাহিত হয়েছে। রতনের মদের নেশা দিন দিন বেড়েছে, বই কমেনি। এই অল্প দিনের মধ্যেই একে একে তার পত্নীর সব কয়টি গহনা এবং বিষয় সম্পত্তি আধা কড়িতে বিক্রি করে ফেলেছে। বাস্তু ভিটাটি পর্যন্ত সে বিক্রি করতে উদ্যত হয়েছে। মদ তাকে এমনই উন্মত্ত করে তুলেছে যে তার প্রকৃত বন্ধু বান্ধব, হিতৈষী, আত্মীয়, কুটুম্ব কারো কথা সে কানে তুলছে না। যে কেউ তাকে বোঝাতে আসছে, তাকেই সে কটু কথা বলে গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছে। কিছুদিন থেকে একটি নতুন যুবক এসে তার নেশার সঙ্গী হয়েছে এবং ক্রমে ক্রমে তার দক্ষিণ হস্তস্বরূপ হয়ে উঠেছে। তারই কথায় রতন এখন চালিত হয়। কাজেই খুড়ো রামরামবাবু তার যে ২-৩ চরিত্রহীন শ্যালকের সাহায্যে রতনকে মদ ধরিয়ে তার টাকা কড়ি ও বিষয় সম্পত্তি গ্রাস করবার আয়োজন করেছিলেন, এই নতুন সঙ্গীর আগমনের সঙ্গে সঙ্গে সে সমস্ত আয়োজনই ব্যর্থ হয়ে গেছে। তিনি নিষ্ফল আক্রোশে মনে মনে ফুলতে থাকলেও কিছুই করতে পারলেন না। রতনের সেই নতুন সঙ্গীটির সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারলেন না। রতনের স্ত্রীর সমস্ত অলংকার ও বিষয় সম্পত্তি একে একে তারই হাতে গিয়ে পড়ল। তারপর গোপনে গোপনে কবে যে রতন তার কাছে বাড়ির অংশ অবধি বিক্রি করে ফেলল, তাও তিনি জানতে পারলেন না। তিনি মনে মনে স্থির করেছিলেন, বিষয় সম্পত্তি যখন দখল নিতে আসবে তখন একবার দেখে নেবেন কার দেহে কটা মাথা আছে। তাঁর প্রাণ থাকতে তিনি কাউকে বিষয়ের অংশ দখল নিতে দেবেন না। বিষয় ফাঁকি দিয়ে কেনা সহজ, কিন্তু দখল করা তত সহজ নয়। যা হোক, সে সম্বন্ধে সময় মতো ব্যবস্থা করবার সংকল্প করে বাস্তবিটার অংশ কি করে যৎকিঞ্চিত মূল্যে হাত করতে পারেন তারই ফন্দি আঁটতে লাগলেন। এদিকে হাতের কড়ি যখন ফুরিয়ে গেল, রতনের বন্ধু বান্ধবেরা একে একে গা ঢাকা দিল। প্রতিদিন রতনের বাইরের ঘর ৮-১০ জন বন্ধুতে পরিপূর্ণ থাকত। একদিন প্রাতঃকালে নিদ্রা থেকে জেগে রতন দেখল তার সেই কক্ষ শূন্য। সে বন্ধুদের জন্য অপেক্ষা করে বসে রইল, কিন্তু কেউ এলো না। ক্রমে ক্রমে সে অস্থির হয়ে উঠল। মদের জন্য তার প্রাণ ছটপট করতে লাগল। ঘরের ভেতর এ কোণে সে কোণে সে মদের অনুসন্ধান করে ফিরল, কিন্তু কোথাও একটুও মদ পেল না। বোতলগুলি সমস্তই শূন্য পড়ে আছে। সে ঘরের মধ্যে তিষ্ঠতে পারল না, বাইরে এসে দাঁড়াল। আজ ৩-৪ মাস
সে এই অসীম সৌন্দর্যময় জগতের দিকে একবার ফিরেও দেখেনি। সে যে জগতে বিচরণ করেছে তা এই জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই বহুদিন পরে সে একবার নতুন করে সেই পুরনো জগতের পানে চেয়ে দেখল। দারুণ পিপাসায় তার কণ্ঠনালী শুষ্ক হয়ে আসছিল, তাই সে ভালো করে সে সৌন্দর্য উপভোগ করতে পারল না। মদের দোকানের দিকে সে ছুটে গেল। দোকানে প্রবেশ করে শুষ্ক কণ্ঠে বলল, সাধুদা, একটা বোতল দাও। সাধু সাহা হাত জোর করে বলল, ছোটবাবু, মাফ করতে হবে, আর আমি মদ দিতে পারবো না। আপনার কাছে আমার অনেক পাওনা হয়ে গিয়েছে। আর শুনলাম আপনি বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলেছেন। আপনাকে আমি আর কোন ভরসায় মদ ধারে বেচবো? যা দিয়েছি তার তো আর কোনো উপায় নেই, আর আমি ক্ষতি স্বীকার করতে পারবো না। রতন অনেক কাকুতি মিনতি করল, কিন্তু সাধু সাহা কিছুতেই তাকে ধারে মদ বেচল না। অগত্যা নিরুপায় হয়ে টাকার সন্ধানে রতন গৃহে ফিরল। ভেতরে প্রবেশ করেই সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনে হলো এ যেন সে গৃহ নয়। সে ভালো করে চেয়ে দেখল, তাদেরই বাড়ি বটে, কিন্তু এ বাড়ির ওপর দিয়ে যেন সহস্র ভূত প্রেত নৃত্য করতে করতে সমস্ত তছনছ করে দিয়ে গেছে। রতন দু হাতে বুক চেপে ধরে খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর ভগ্ন কণ্ঠে ডাকল, সরলা, সরলা। একটি ষোড়শী যুবতী ছিন্ন গ্রন্থিযুক্ত অপরিচ্ছন্ন বস্ত্রে সারা দেহ ঢেকে তার সামনে এসে দাঁড়াল। রতন নির্বাক নিষ্পন্দ হয়ে সেই মূর্তির দিকে চেয়ে কাঠের পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। রতনের একে একে সব কথা মনে পড়ল। গৃহের অবস্থা ও পত্নীর দুর্দশা যেন আজ চোখে আঙুল দিয়ে অতীতের সমস্ত ঘটনাগুলি তাকে দেখিয়ে দিল। তার মনে পড়ল সে নিজেই নিজের এই সর্বনাশ করেছে। পরের সামান্য দুঃখ দেখে যার কোমল হৃদয় গলে যেত, চোখ ফেটে জল বের হতো, আজ সামনে পত্নীর এই শোচনীয় অবস্থা দেখে সে হাউ হাউ করে কেঁদে উঠল। সরলাও নীরবে দাঁড়িয়ে কাঁদতে লাগল। সে দুঃখীর মেয়ে, বিবাহের পূর্বে অবধি সে পিতামাতাকে কেবল কাঁদতেই দেখেছে। বড় হয়ে সে নিজেও তাদের সঙ্গে কেঁদেছে। তারপর ভগবানের আশীর্বাদে সে রাজরানী হয়েছিল। আবার দুরদৃষ্ট তাকে এই অবস্থায় এনে ফেলেছে। কিন্তু কষ্ট সহ্য করতে সে শিশুকাল থেকে অভ্যস্ত। তার নিজের জন্য সে কাঁদেনি, সে কাঁদছিল তার স্বামীর জন্য। তার যে দারিদ্র দুঃখ সহ্য করবার অভ্যাস নেই। হায় ঈশ্বর, এ কি করলে! আজ যে ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই। এমন সময় রতন উন্মত্তের মতো বলে উঠল, সরলা, কদিন খেতে পাওনি? সরলা চোখের জল মুছে বলল, ছোট দিদিমণি রোস্তাতে ঝিকে দিয়ে লুকিয়ে চাল ডাল সব পাঠিয়ে দিয়েছেন, তাতে তোমার আমার খাওয়ার কোনো অভাব হয়নি। কিন্তু হঠাৎ সরলা থেমে গেল। প্রতিদিন খুব ভোরে সরোজিনী দাসীকে দিয়ে দুবেলার মতো চাল ডাল পাঠিয়ে দিয়েছে। আজ ভোরে দাসী এসে জানিয়ে গেছে যে প্রতিদিনের মতো সে আজও দ্রব্যাদি আনছিল। এমন সময় ভবেশবাবু সামনে পড়ে যাওয়ায় তিনি সমস্ত কথা জানতে পেরেছেন এবং কড়া হুকুম দিয়েছেন যে ভবিষ্যতে যেন তাঁর গৃহ থেকে এক কোনা চাল না বাইরে যায়। রতন তাকে নীরব হতে দেখে বলল, আজ বুঝি ঝি আসেনি? নাই এলো তার জন্য ভাবনা কি? খুড়োমশাই আমাদের পৃথক করে দিয়েছেন বলে কি দুমুটো খেতে দেবেন না? আমি মাতাল হয়ে সব খুইয়েছি, এখন খুড়োমশাইয়ের কাছে গিয়ে পড়া ছাড়া আর আমার উপায় কি? সরলা কিছু বলল না, সে স্বামীর অনুসরণ করল। রতনকে দেখে খুড়োমশাই বললেন, যা হোক, খুড়োমশাইকে যে এতদিনে মনে পড়েছে এই সৌভাগ্য। তা তোমার বিষয় সম্পত্তি রক্ষা করবার চেষ্টায় আমি এমনই বিব্রত হয়ে পড়েছিলাম যে তোমাদের খবর অবধি নিতে পারিনি। আহা, এই বৌমার এমন দুর্দশা হয়েছে আমি যে ভাবতেও পারিনি। বৌমা এখানে থাকুন, চলো আমরা বাইরে গিয়ে বসি গে। ওগো, বৌমাকে একখানা নতুন কাপড় বার করে দাও তো। আহা, আমরা থাকতে তিনি এমন ছেঁড়া ন্যাকড়া পরে থাকবেন তা হতে পারে না।
হরি হে, তুমি সত্য। রতনকে নিয়ে রামবাবু বাইরে এসে বসলেন। যন্ত্রণায় রতনের সারা অন্তর দলিত ও পিষ্ট হতে লাগল। সে অপরাধীর মতো মুখ হেঁট করে বসে রইল। রামবাবু কিছুক্ষণ নীরব থাকবার পর বললেন, কিছু ভেবো না বাবা, এই আমি থাকতে তোমার বিষয় সম্পত্তি কেউ দখল করতে পারবে না। তোমায় মদ খাইয়ে ফাঁকি দিয়ে সামান্য টাকার বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে ব্যাটা ভেবেছে বড় দাও মারলেন। ব্যাটা জানে না রাম দত্ত এখনো বেঁচে আছে, মরেনি। শুনলাম কাল রাত থেকে সব ব্যাটারা নাকি তোমার আড্ডা ছেড়ে পালিয়ে গেছে। ভালোই হয়েছে, যা করেন হরি মঙ্গলের জন্য। 5 জনে পড়ে কি মদটাই না তোমায় খাওয়াতো। যাক, খবর নিয়ে জানলাম তুমিও কাল থেকে মদ ছেড়ে দিয়েছ। কিন্তু দেখো, আমি তোমার কাকা, তোমার মুখে অবশ্য সে কথা বলা শোভা পায় না, তবে আমার বলা উচিত, তাই বলছি। কত খাওয়ার পর হঠাৎ মদ একেবারে ছেড়ে দিলে একটা শক্ত ব্যারাম হতে পারে। হ্যাঁ, তা আমার মতে। রতন এতক্ষণ নীরবে খুড়োমশাইয়ের সমস্ত কথাগুলি শুনে যাচ্ছিল। এবার বাধা দিয়ে বলল, না কাকা, আমি প্রতিজ্ঞা করেছি মদ আর স্পর্শ করব না। শক্ত ব্যায়ামে ভুগব তাও স্বীকার, তবু ও পথে আর যাব না। রামবাবু কি বলতে যাচ্ছিলেন, এমন সময় একজন পাইক এসে উভয়কে অভিবাদন করল। রামবাবু জিজ্ঞাসা করলেন, কি চাই? পাইক সসম্ভ্রমে বলল, এই রতনবাবুর নামে পরোয়ানা আছে। রামবাবু বললেন, দেখি কিসের পরোয়ানা? পাইক পরোয়ানাখানি রামবাবুর হাতে দিলে তিনি পরোয়ানার নিচে স্বাক্ষর দেখে চমকে উঠলেন। এ কি? এই যে তিনি কল্পনায় আনতে পারেননি। ভবেশের এত কারসাজি, তাঁর মুখের গ্রাস সে এমনভাবে কেড়ে নেবে। তিনি যথাসম্ভব মনের চাঞ্চল্য দমন করে কাগজখানি আদ্যপান্ত পাঠ করলেন। পাঠ শেষ হবার পর তিনি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। যে জন্য তিনি ভ্রাতুষ্পুত্রকে এত খাতির যত্ন করছিলেন, তাও যে অপরের হাতে চলে গেছে। এখন উপায় কি? হঠাৎ তাঁর একটা কথা মনে পড়তেই তিনি অনেকটা সুস্থ হলেন। পাইককে বললেন, আচ্ছা, তুমি যেতে পারো। পাইক বলল, হ্যাঁ বাবু উত্তর চেয়েছেন। রামবাবু উষ্ণ হয়ে বললেন, তোর বাবুকে বলিস উত্তর এখানে এলে পাবেন। পাইক অভিবাদন করে বলল, যে আগে। তারপর কাপড়ের খুঁট থেকে একখানি পত্র খুলে রামবাবুর হাতে দিয়ে বলল, এই বউ ঠাকরুন রতনবাবুকে দিয়েছেন। এই কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না রেখে সে চলে গেল। রতন কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কে চিঠি লিখেছে কাকা? পরোয়ানাই বা কিসের? রামবাবু পত্রখানি পড়তে পড়তে মুখ না তুলেই বললেন, এই সংসারে লোক চেনাই দায়। আত্মীয় স্বজনের মতো মানুষের আর বড় শত্রু নেই। ভবেশ কিনা বেনামি করে সমস্ত বিষয় সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছে। জামাই বলে মনে করেছে রেহাই পাবে, কিন্তু সে কিছুতেই হচ্ছে না। ততক্ষণে তার পত্র পড়া শেষ হয়ে গেল। তিনি পত্রখানি রতনের হাতে দিলেন। পত্রখানি সরোজিনীর। সে লিখেছে, ভাই, তুমি এখন সব কথাই জানতে পেরেছ। আমি কেঁদে কেটে হাতে পায়ে ধরে তাকে এই সংকল্প ত্যাগ করতে বারবার বলেছি, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। আমার দুঃখ রাখবার জায়গা নেই, আমার বুক ফেটে যাচ্ছে। আমার একটা অনুরোধ রেখো, অপমান হয়ে বাড়ি ছাড়ার আগেই তুমি সরলাকে নিয়ে মেজদিদির ওখানে উঠো। ভাই, তোমায় মিনতি করে বলছি, ও ছাই মদ ছেড়ে দাও। লক্ষ্মী ভাইটি আমার, মদ আর খেও না। ইতি তোমার দক্ষিণী ছোটদি। রতনের পত্র পড়া শেষ হলে রামবাবু বললেন, পরোয়ানা পাঠিয়ে তোমার ভগ্নিপতি জানিয়েছেন সমস্ত বিষয় সম্পত্তি ও বাড়ি ছাড়বার জন্যে ওই দলিলে যে সময়ের কথা ছিল সে সময় উত্তীর্ণ হয়ে আরো 7 দিন চলে গেছে। কিন্তু তুমি এখনো কিছু ব্যবস্থা করলে না, তাই বাধ্য হয়ে আমাকে জোর করে দখল করতে হবে। আরও 3 দিন সময় দিলাম, আর নিশ্চিত জানবে 3য় দিবস অপরাহ্নে আমি লোকজন নিয়ে দখল করব। ওদিকে আবার সরোজিনীকে দিয়ে লেখানো হয়েছে, অপমান করবে।
চেনে না তো কার ভাইপোকে অপমানের কথা লিখেছে। একবার লাঠিয়ালদের বহরটা দেখাবো। আর দেখো রতন, তুমি এক কাজ করো, আমি গ্রামের আরো 5 জনকে ডাকছি, তুমি তাদের সামনে ভবেশকে লিখে দাও সে যে টাকা দিয়ে বিষয় সম্পত্তি, বাড়ি গয়না ইত্যাদি কিনে নিয়েছে, আমি সুদ সমেত তা চুকিয়ে দিচ্ছি। বুঝলে বাবা, আমার থাকলেই তোমার থাকবে, আর ভালো কথায় রাজি না হয় শেষে তার ব্যবস্থা করা যাবে। তুমি কিছু ভেবো না বাবা। আর দেখো, এই বৌমাকে কোথাও পাঠাবার আবশ্যক নেই। আমি বেঁচে থাকতে তিনি কোন দুঃখে পরের বাড়িতে গিয়ে উঠবেন। রামরামবাবুর ব্যবস্থা মতোই রতন 5 জন প্রতিবেশীর সামনে ভবেশকে পত্র লিখে পাঠালো। যথাসময় পত্রের উত্তর এলো। ভবেশ লিখেছেন, আমি বিষয় সম্পত্তি কিছুই ছাড়ব না। সব সময় এমন সুবিধা জোটে না। তুমি তো তখন আরেকজনকে বেচতেই, সে তো আর ফিরিয়ে দিত না, তখন আমি বা কেন দেব? নিজের স্বার্থ সকলেই অনুসন্ধান করে। আমাকে বৃথা অনুরোধ করো না। টাকার সম্পর্কে কোনো অনুরোধ আমি কারো রাখি না, এমনকি তোমার ভগিনী পর্যন্ত নয়। আমি তোমায় জানিয়ে রাখছি, কারো কুপরামর্শে আমার বিরুদ্ধে দাঁড়িও না। খুড়োমশাইকে নমস্কার জানিয়ে বলো তার উত্তর শুনেছি। তিনি যেন ভালো করে জেনে রাখেন, আমিও সোজালোক নই। বিষয় সম্পত্তি আমি নতুন কিনছি না। দাঙ্গা হাঙ্গামা করতেও আমি অনভ্যস্ত নই। আর এই কথাটিও তাকে বুঝিয়ে দিও যে তার মুখের গ্রাস এইভাবে যে কেড়ে নিতে পারে সে কম লোক নয়। ইতি ভবেশ। পুনশ্চ আমার যে কথা সেই কাজ। যে তারিখে লিখেছি সেই তারিখে যেভাবে পারি দখল করব। রামরামবাবু পত্রখানি পড়ে গর্জাতে লাগলেন। এ সম্বন্ধে অতঃপর কি করা যায় তিনি প্রতিবেশীদের নিয়ে তার পরামর্শ আঁটতে বসলেন। তিনি বড় গলা করে বলতে লাগলেন, দেখলে জামাই বাবাজি স্পর্ধা, আমাকে লক্ষ্য করে কিনা অত বড় কথা লেখে। আর রতন টাকা ফেরত দিতে চেয়ে অনুনয় বিনয় করে পত্র লিখলো, আর তার কিনা এই উত্তর। এর প্রতিশোধ চাই। গ্রামের অনেকেই রামরামবাবুর পক্ষ সমর্থন করলেন। ভবেশের কুটিল আচরণে সকলেই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। কলহ বাঁধাবার জন্য যারা সর্বদা সুযোগ অনুসন্ধান করে বেড়ান, তাঁরা এই সুযোগ কি ছাড়তে পারেন? ভবেশও বাড়ি বসে সমস্ত সংবাদ পেলেন। সরোজিনীও শুনল। তার খুড়োমশাই বহু লাঠিয়াল সংগ্রহ করেছেন। বিষয় সম্পত্তি নিয়ে একটা খুনোখুনি না হয়ে যায় না। সরোজিনী স্বামীর পায়ের ওপর পড়ে কেঁদে বলল, আমার মাথার দিব্যি, তুমিও গ্রামে যেও না। ভবেশ ভয় পাবার পাত্র নন। বয়সে তিনি প্রবীণ না হলেও তিনি পাকা বিষয়ী হয়ে উঠেছিলেন। তিনি পত্নীকে পায়ের উপর থেকে তুলে বললেন, তোমাদের যা কাজ তাই করো। বাইরে কোথায় কি হচ্ছে তাতে তোমাদের কান দেওয়ার দরকার কি? শোনো, ব্যস্ত হয়েও না। তোমার খুড়োমশাই যতই কেননা লোক সংগ্রহ করুন, আমার তিনি কিছুই করতে পারবেন না। তুমি নিশ্চিন্ত থাকো, মিথ্যামিথ্যি কাঁদাকাঁদি করো না। বিষয় সম্পত্তি করতে গেলে এমন বিপদ মাঝে মাঝেই আসে, তাতে ভয় পেলে চলবে কেন? সরোজিনী আর কিছু বলল না, শুষ্ক মুখে দাঁড়িয়ে রইল। তবুও আরও একবার সে কান্নাকাটি করল, কিন্তু কিছুতেই ভবেশকে নিরস্ত করতে পারল না। তখন বেলা প্রায় 5টা, সন্ধ্যা হয় হয় হয়েছে। সূর্যকিরণের তীক্ষ্ণতা একেবারেই কমে এসেছে। সূর্যদেব তাঁর সমস্ত কিরণরশ্মি সংযত করে ধীর শান্তভাবে হাসি মুখে পৃথিবীর কাছ থেকে সেদিনকার মতো বিদায় নেবার আয়োজন করছিলেন। রামরামবাবুর বাড়ির প্রাঙ্গণে বহু লাঠিয়াল এসে জমা হয়েছে। আর একদল লাঠিয়াল সঙ্গে করে তাঁর জ্যেষ্ঠ পুত্র তাঁদের এক কাছারি বাড়িতে নিয়ে চলে গেছে। প্রতিবেশীরা এসে রামরামবাবুর বাইরের ঘর জমকে বসেছেন। রতন মুখখানি এতটুকু করে সেই ঘরের এক কোণে বসে আছে। প্রতি মুহূর্তে সকলেই প্রতীক্ষা করছে ভবেশ লাঠিয়াল নিয়ে উপস্থিত হলো বলে। এই বুঝি দূরে ভবেশের লাঠিয়ালরাও হুঙ্কার দিচ্ছে। রামরামবাবু হাঁকলেন, হুঁশিয়ার! তাঁর ইঙ্গিতে তাঁর লাঠিয়ালরাও প্রস্তুত হয়ে দাঁড়ালো। এমন সময় অদূরে পালকি বেহারার হাইয়ো হুইয়ো রব স্পষ্ট শোনা গেল। দেখতে দেখতে একখানি পালকি এসে প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করল। সঙ্গে মাত্র একজন লোক। পালকির দ্বার রুদ্ধ। রামরামবাবু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন,
কার পালকি? পাইক অভিবাদন করে বলল, হ্যাঁ, ভবেশ বাবুর। রামরামবাবু ক্রুদ্ধ হয়ে বললেন, তা এখানে কেন? পাইক সসম্ভ্রমে বলল, হ্যাঁ, আগে এই তো তার শ্বশুর বাড়ি। রামরামবাবু আরও চটে উঠে বললেন, হ্যাঁ, তা পালকি থেকে শ্বশুর বাড়ির সঙ্গে এসে নেমখারামটার কোন? তার কথা শেষ হতে না হতেই ভবেশ একখানি ছড়ি হাতে সহাস্য মুখে প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। সকলে সবিস্ময়ে দেখল ভবেশের সঙ্গে একজনও লাঠিয়াল নেই। তিনি অগ্রসর হয়ে রামরামবাবুকে নমস্কার করে বললেন, খুড়োমশাই, আমি নেমখারাম নই, আর নেমখারাম যে কে সে কথা আর মুখ ফুটে বলতে চাই না। আপনি যেভাবে আপনার নিরীহ ভাইপোটির সর্বনাশ করবার জন্য জাল ফেলেছিলেন, এ পথ ছাড়া সে জাল ছিন্ন করবার অন্য কোনো উপায় ছিল না। আমি রতনের সম্পত্তি রক্ষা করতেই এসেছি, দখল করতে আসিনি। আপনি হাজার লাঠিয়াল সংগ্রহ করলেও রতনের সামান্য এতটুকু জমি ফাঁকি দিয়ে নিতে পারবেন না। তারপর রতনের হাত ধরে কাছে টেনে এনে বললেন, চল ভাই, তোর ছর্দি তোর জন্য অস্থির হয়ে আছে। সরলা কোথায়? তাকে নেবার জন্য তোর দিদি ওই যে পালকি পাঠিয়েছে। যা, দেরি করিস না। সে বেচারি কি কষ্টই না পেয়েছে। সূর্যদেব পশ্চিম কোণে হেলে রামরামের দুরবস্থা দেখে হাসতে হাসতে আরও লাল হয়ে উঠলেন।